লিখেছে না একটা আছে এটা তিন নাম্বার তিন নাম্বার চলে চলে আরে বাইরে আটটা কিচ্ছু জানি লোক আছে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু জানাবেন। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মূলত আমাদের যে মান্থলি যে এটা আমরা একটু করে রাখি, যে ওভারলুকটা আমরা ক্লিয়ার করে রাখি। আমাদের ওভারলুক অনুযায়ী আমাদের টাইম ফ্রেম কি বলতেছে, আমাদের বর্তমান অবস্থা কি, এটা দেখি আর কি। তাহলে আমাদের যদি মান্থলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, আমরা যদি মান্থলি টাইম ফ্রেমের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড। হ্যাঁ, এবং মান্থলি টাইম ফ্রেমে আমার গতকালকে যে মুভটা হয়েছে সেটা কিন্তু গত 2 দিনের মুভটা কিন্তু আপনার স্ট্রংলি বুলিশ মুভ। ঠিক আছে, যেটার আমি যদি দেখি এর আগের মাসের কথা যদি আপনি চিন্তা করেন, এইখানে দেখেন একটা বিয়ারিশ আপনার ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছিল, এবং বিয়ারিশ ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পরেই কিন্তু একটা বুলিশ মুভমেন্ট শুরু হয়েছে মাসের প্রায় 14 তারিখ। তাহলে 14 তারিখের হিসাব অনুযায়ী আমাদের মার্কেটের যে ওপেনিং প্রাইসটা, ঠিক আছে, আমাদের মার্কেটের যে ওপেনিং প্রাইসটা সেটা ছিল হলো 2322 বা সামথিং 23, হ্যাঁ 23 সামথিং এইরকম একটা জায়গায়, 23 জায়গায়। এবং আমাদের এই মান্থলি টার্গেটের কথা যদি চিন্তা করেন, তাহলে মান্থলি টার্গেটের কথা চিন্তা করলে আমার আগের মাসের যে হাই, হ্যাঁ গত মাসের হাইয়ের আগের মাসের হাই হলো আপনার এই উপরের এই জায়গাটা, ঠিক আছে, আপনার 2450। ঠিক আছে, এইটা আমরা যদি ধরি, এইটা যদি মান্থলি টার্গেট ধরি, তাহলে এখন পর্যন্ত আপনার মান্থলি টার্গেট, যেটা আমরা বলবো এমটি, দেখেন আমাদের মান্থলি টার্গেট হলো আমাদের এখন 2450। ঠিক আছে, মান্থলি টার্গেট কত? 2450। এটা কিন্তু আমার মান্থলি টার্গেট বা মান্থলি যে এরিয়া, এই এরিয়াটা কিন্তু 2450। হ্যাঁ, 2450 এরিয়া আমি যদি মান্থলি হিসাব করি, কারণ এইখানে দেখেন, এইখানে এখন যে অবস্থা, এটা কিন্তু আমরা বলতে পারবো না যে মার্কেটটা আপনার পুরোপুরি ভাবে ডাউনে নেমে যাবে। এটা কি আমরা কেউ বলতে পারবো? হ্যালো, এটা কি আমরা কেউ বলতে পারবো যে এই ক্যান্ডেলটা এখান থেকে নেমে যাবে? এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না, কারণ এইটা একটা কাছাকাছি একটা রেজিস্ট্যান্সের কাছে। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্সের কাছে। এখন যদি আমরা এই জায়গা থেকে চিন্তা করি হ্যাঁ এইখানে আমি কয়টা শক্ত রেজিস্ট্যান্সই আছে, 2450। হ্যাঁ, এর আগে যে রেজিস্ট্যান্স আছে সেটা হলো 33-এর, এইখানে 2433। যদি মার্কেটটা যদি এখান থেকে ফল করে, তাহলে মার্কেটটা ওভারঅল আমাদের এই যে ওপেনিং পজিশন, ঠিক আছে, এই ওপেনিং পজিশন পর্যন্ত মার্কেটটা আসতে পারে। আমরা যে ওভারঅল যে এখন এইরকম চিন্তা করা এখন ভুল হবে, বুঝছেন? যেমন আমি যদি এখানে যদি চিন্তা করি 2200 যাবে, 2100 যাবে, হ্যাঁ, বা 2000 যাবে, এই লোটা, এই যে লো, এইখানে যে লোটা তৈরি করে দিয়ে গেছে, এই ইমব্যালেন্সটা যে ফিল আপ করবে মার্কেট, মনে করেন এই যে ইমব্যালেন্সটা, এখান থেকে ইমব্যালেন্সটা যে ফিল আপ করবে, এইটা কিন্তু এখন আমরা যদি এইটা চিন্তা করি যে আমার এইখান থেকে যে ইমব্যালেন্স তৈরি করে দিয়ে গেছে মার্কেট, তাহলে এই ইমব্যালেন্সটা আমার ফিল আপ করবে এখন মার্কেটের হাইয়ের থেকে, সেইটা কিন্তু ধরা পসিবল না, বা সেই চিন্তা করাটা কিন্তু পসিবল না, কারণ এত বড় হিসাব আমরা এত শর্টকাটে বলতে পারবো না বা করতে পারবো না। হ্যাঁ, এখানে অনেক বিষয় থাকে, অনেক ফান্ডামেন্টাল ইস্যু থাকে, অনেক কারেন্সি রিলেটেড অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো না মার্কেট এখন থেকে এইখান থেকেই মার্কেট যেতে পারে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা ওভারলুক যদি আমরা চিন্তা করি, ওভারলুকের কথা চিন্তা করলে আমাদের এই যে দেখেন 2450 যে লেভেলটা, ঠিক আছে, 2450 যে লেভেলটা, এর আগে এই যে 2433 যে লেভেলটা, এই লেভেলটা আমার একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে কতটুকু মুভমেন্ট পাইতে পারি, আমি এইখান থেকে বড় জোর, আমি যদি সেলিং প্ল্যান করি,
সেলিং প্ল্যান করলে আমি এখান থেকে বড় জোর কতটুকু প্ল্যান বা করতে পারি, আমার যে ওপেনিং প্রাইস এই পর্যন্ত, তাহলে ওপেনিং প্রাইস এই উপর থেকে এই ওপেনিং প্রাইস পর্যন্ত যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা কতটুক পাবো, সেক্ষেত্রে আমরা দেখেন আমরা কিন্তু প্রায় 1200 পিপসের মতো আমরা কিন্তু এইখানে চিন্তা করতে পারবো। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা 1200 মতো আমরা কিন্তু পিপস এইখানে চিন্তা করতে পারবো। এইটুকু আমার চিন্তা, আমার কিন্তু এখন লং চিন্তা নাই যে আমার 2100 যাবে 2200 যাবে বা সামথিং এরকম যাবে। আমার প্যাটার্ন অনুযায়ী কিন্তু সেটা আমার প্রকাশ করছে না। ঠিক আছে, এবং আমি যদি এই ডে টাইম ফ্রেমের কথা চিন্তা করি, লাস্ট ডে আমাদের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখছেন আপনারা? এই ক্যান্ডেলটা কিন্তু একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক না? দেখেন তো, এই যে ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে এটা কিন্তু একটা হ্যামার, ইনভার্টেড হ্যামার। এবং এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন একটা সাইন দিচ্ছে যে এইটার যে হাই, আপনি যদি এইটার স্ট্রাকচারের কথা চিন্তা করেন, এটা যদি আপনি কোনো স্ট্রাকচারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে এইটা দেখেন কিরকম স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে বা হচ্ছে। আমরা যদি এখানে ডে টাইম ফ্রেম অনুযায়ী চিন্তা করি তাহলে দেখেন এটা কিন্তু এখনো হেড এন্ড শোল্ডার প্যাটার্নই মতো মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্যাটার্নটা যতক্ষণ পর্যন্ত এইটাকে টাচ করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলতে পারবো। ঠিক আছে, যদি এইটা আমার টাচ করে যায় তখন কিন্তু আর এইটারে আমি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? আমরা যদি এইখানে যদি আমার এই পর্যায়ে যদি আমি এই জায়গায় যদি মার্কেট প্রাইস যদি এই জায়গায় চলে যায়, হ্যাঁ 2450-এ চলে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো আশা নাই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হবে। আর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যদি হয় তাহলে এর ফার্স্ট টার্গেট থাকবে, এটা যদি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয় ডে টাইম ফ্রেমে তাহলে এটা ফার্স্ট টার্গেট থাকবে আপনার 2320। ঠিক আছে, কিন্তু সেটা মোমেন্টাম অনুযায়ী এখনই আমরা বলতে পারবো না যে মার্কেটটা এত দূর নেমে যাবে বা কালকে থেকে মার্কেটটা নামা শুরু করবে, এটা কিন্তু বলা মুশকিল। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেম চিন্তা করি তাহলে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেম চিন্তা করলে দেখেন 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এখানে একটা ওয়েব তৈরি হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে একটা ওয়েব তৈরি হয়েছে, যে ওয়েবটার 5ম নাম্বার লেভেলটা আমরা এইখানে সাপোজ ধরি, হ্যাঁ, তাহলে এইটারে দেখেন 5ম নাম্বার ওয়েবটা আমার কোথায় তৈরি হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। ঠিক আছে, সেটা হইতে পারে আপনার এই 33-এ হইতে পারে অথবা আপনার এই 50-এ হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? এই জায়গা হতে পারে অথবা এই জায়গা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার এই জায়গা কিন্তু একটা নিক লাইন তৈরি করছে, আমরা যদি খেয়াল করি এটা কিন্তু একটা নিক লাইন তৈরি করছে, দেখেন এটা কিন্তু একটা নিক লাইন তৈরি করছে। এবং এই নিক লাইনের মধ্যে সাব নিক লাইন হলো এইটা যেটা ব্রেক করতে হবে, যেটা কিনা আপনার ব্রেক করতে হবে। ব্রেক করলে আপনার এইখান থেকে মার্কেটটা এমন হতে পারে, যদি ব্রেক করে, এইটা যদি ব্রেক করে তাহলে মার্কেটটা এমন হতে পারে। এখন বিষয় হচ্ছে এখানে 5 নাম্বারটা কমপ্লিট না, বুঝছেন? এখানে 5 নাম্বারটা কমপ্লিট না। 5 নাম্বারটা আমরা সচরাচর এইটা যদি ধরি, 5 নাম্বারটা যদি আমরা এইটা ধরি, ঠিক আছে, আমরা যদি 5 নাম্বার এই 33 লেভেলটা ধরি তাহলে আমার এইখান থেকে তৈরি হতে হবে, আমার এইখান থেকে 5 নাম্বার থেকে আমার এরকম প্যাটার্ন তৈরি হতে হবে, তাহলে এটা আপনার এই এবিসি প্যাটার্নের মধ্যে যেতে পারে। এবারে এবিসি প্যাটার্ন তৈরি হবে না। ঠিক আছে, এবিসি প্যাটার্ন তৈরি হবে না। তাই এবিসি প্যাটার্ন তৈরি হতে গেলে আমার কি করতে হবে? এবিসি প্যাটার্ন তৈরি হতে গেলে আমার এই জায়গা থেকে, এই মুভমেন্টটা, এই জায়গা থেকে আমার মার্কেটটা পড়তে হবে, মার্কেটটা এখানে এর উপর পড়তে হবে। হ্যাঁ, এর উপর যাওয়া যাবে না। যেমন আমি যদি এখন বলি 2325 বা 26, 2325 বা 26-এর উপরে যদি না যায় এই মার্কেট, তাহলে কি হবে? মার্কেটটা আপনার 2400 বা আপনার 2390 বা 85 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, কারণ মার্কেটের লিকুইডিটি কিন্তু এখানে রেখে গেছে। আমরা যদি খেয়াল করি মার্কেটের এই দেখেন এইখানে কিন্তু একটা লিকুইডিটি রেখে গেছে, এই জায়গায় কিন্তু একটা লিকুইডিটি রেখে গেছে। আপনারা কি খেয়াল করতেছেন এটা? হ্যালো, এইটা যদি খেয়াল করি তাহলে আমাদের কিন্তু এইখানে একটা লিকুইডিটি রেখে গেছে, যেটার কারণে
মার্কেটটা একটা সাইন দিয়েছে যে মার্কেটটা এই পর্যন্ত নামতে পারে, হ্যাঁ, বা মার্কেটটা এই পর্যন্ত আসতে পারে। এখন বিষয় হচ্ছে এইটা যদি ব্রেকেবল না হয় এবং এই নিকলাইন ব্রেকেবল না হয়, তাহলে কিন্তু এর পরবর্তী যে লিকুইডিটি এই জায়গাটা আছে, হ্যাঁ, এইটাও একটা মাইনর লিকুইডিটি। তাই এই লিকুইডিটি যদি এখানে যদি না যায়, তাহলে এই লিকুইডিটি টাচ করা কিন্তু অসম্ভব, বুঝছেন? এইটা কিন্তু অসম্ভব। যদি এইটা না ভাঙে, এইটা ভাঙতে হবে, দেন আপনার লিকুইডিটি ভাঙতে হবে, মানে আপনার নিকলাইন ভাঙতে হবে। নিকলাইন ভাঙার পরে দেন আপনার এই 4 নাম্বার এইটা আপনার টাচ করতে হবে, বুঝছেন? ওভারঅল তাহলে এই যে 5 নাম্বারটা আমার কিন্তু 5 নাম্বার কিন্তু ক্লিয়ার না। 5 নাম্বার যে এইটাই, এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এই 5 নাম্বার এইটা কিন্তু ক্লিয়ার না। মার্কেটটা কালকে বা পরশুদিন হইলে বোঝা যাবে যে মার্কেটটা কত দূর উঠতে পারে। এইটা কি আপনার এই 2333 যে লেভেল, 2433 যে লেভেল, এইটা আপনাকে কি কনফার্ম করে, নাকি আপনার 2450 লেভেলটা কনফার্ম করে? এইটার উপর কিন্তু ডিপেন্ডস করতেছে। মার্কেটটা কিন্তু টোটাল এইটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখানে আমরা কিন্তু মার্কেট না দেখে বা মার্কেটের মোমেন্টাম না বুঝে আমরা কিন্তু এখন একটা কনফার্মেশন দিতে পারবো না। হ্যাঁ, যদি দিতে পারবো, দিতে যে পারবো না এইটা না, সেটা হলো আমার এখন বর্তমানের হাই কিন্তু এইটা। হ্যাঁ, তাহলে এই হাইয়ের উপরে 26-এর উপরে যদি না যায়, তাহলে মার্কেটটা ওভারঅল সেলের দিকে থাকবে। এটা আমার সিম্পল লজিকের মধ্যে। কিন্তু এটা কিন্তু আপনার একটা কনফিউশনাল কেন, যে মার্কেটটা এমনও হতে পারে, মার্কেটটা এমনও হতে পারে যে মার্কেটটা এইভাবে করে নেমে যেতে পারে। হ্যাঁ, আবার মার্কেটটা এই উপরের যে লিকুইডিটি, আপনার মেজর লিকুইডিটি এখন 2450-কে আমরা মেজর লিকুইডিটি লেভেল হিসাবে ধরতে পারবো। তাহলে আমরা যদি এইটারে মেজর লিকুইডিটি স্টেজ যদি এটা ধরি, মেজর লিকুইডিটি স্টেজ যদি এইটারে ধরি, তাহলে এই ক্ষেত্রে ভাই, এক্ষেত্রে এইটার পর্যন্ত আমার ওয়েট করতে হবে। হ্যাঁ, আমার 5ম নাম্বার যে ওয়েট, সেটা তৈরি করতে হবে, এবং আমার যদি 2450-এর দিকে যায়, তাহলে 5ম নম্বর লেভেলটা ওইখানে চলে যাবে। আমরা কারেকশন পাবো, কারেকশন যে পাবো না তা না, কারেকশন পাবো। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ভাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ ভাই। হ্যাঁ বলেন নুপুরদি। হ্যাঁ, ওই যে 5 নাম্বার যেটা ক্রিয়েট করে নাই, 5 হ্যাঁ, নাম্বার ক্রিয়েট না করলে তো আমাদের ডাউন দিগো আসবে না। আগে তো একটা মানে মানে 5 নাম্বার ক্রিয়েটের পরেই তো আমাদের কারেকশনটা আসবে, তাই না? হ্যাঁ, 5 মানে নাম্বারটা ক্রিয়েশন হইলে, 5 নাম্বার যদি ক্রিয়েশন হয়, তাহলে অবশ্যই আপনার একটা কারেকশন দিবে। এটা একটা সিম্পল লজিক। কারণ যদি আপনি ওয়েবে কাজ করেন, ওয়েবের একটা সিস্টেম আছে। আপনার যদি ইম্পালসিভ ওয়েব তৈরি হয়, ইম্পালসিভ ওয়েব তৈরি হওয়ার পরে অবশ্যই সেখানে একটা কারেক্টিভ ওয়েব তৈরি হয়, বুঝছেন? যেমন এইখানে ইম্পালসিভ ওয়েব যদি সাপোজ আমরা এইটারে ধরলাম, এই উপরেটা ম্যাক্সিমামটা এইটা ধরলাম, ঠিক আছে? ম্যাক্সিমাম এইখানে যদি আমি ম্যাক্সিমাম এইটা যদি আমি ইম্পালসিভ ওয়েবটা ধরি, তাহলে মনে করেন কারেক্টিভ ওয়েবটা আমার এইখান থেকে আসার কথা, ঠিক আছে? সেটা মনে করেন এত দূর না নামলেও মনে করেন একটু কারেকশন দিবে। হ্যাঁ, এটা কারেক্টিভ ওয়েবের একটা নমুনা বা ফর্মুলা। তাহলে এইটা কারেকশন দেওয়ার পরে তারপরে কি করবে জানেন? তারপরে আবার আপনার ইম্পালসিভ ধরবে। এটার আপনি যদি ইলোট ওয়েবের চিন্তা করেন, ইলোট ওয়েবের কিন্তু অনেক প্রকার আছে, জিগজ্যাগ, তারপরে আপনার মোমেন্টাম অনুযায়ী আরো অনেক কিছু কিন্তু এই ইসে আপনার ইলোট ওয়েবে কিন্তু থাকে। হ্যাঁ,
তাহলে আমার যদি বলেন কারেক্টিভ এবং ইম্পালসিভ, আমি কারেক্টিভ এবং ইম্পালসিভ নিয়ে কাজ করি, আর যেগুলো আছে সেগুলো একটু একটু মানে জটিল। জটিল মানে কি পারি না তা না, ওইটা হয় কি, ওইটা আপনার অনেক মিলাতে হয়, এবং না মিলে অ্যাকুরেট যদি না হয় তাহলে কিন্তু ওইটা কাজ করা যায় না ইলোট ওয়েবে। হ্যাঁ, ভুল হয়। ইলোট ওয়েবে যারা কাজ করে দেখবেন কি তাদের অনেক সময় ভুল হয় ওই একটাই কারণে, কারণ ওইটা পুঙ্খানুভাবে মিলাতে হয়, পুঙ্খানুভাবে না মিললে হয় না। আর এখানে আপনি যদি শুধু কারেক্টিভ আর ইম্পালসিভ যদি করেন, হ্যাঁ, কারেক্টিভ আর ইম্পালসিভ করলে এখানে আপনার সিম্পল লজিক দুইটা, ঠিক আছে, সেটা আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বুঝছেন? তাই আমার যদি চিন্তা করি, আমি যদি আপ ট্রেন্ডের কথা চিন্তা করি বা শক্তিশালী বুলিশ মুভের কথা চিন্তা করি, তাহলে বুলিশ মুভের কথা চিন্তা করলে কিন্তু এই মার্কেটটা আপনার ইলোট ওয়েভ অনুযায়ী এই মার্কেটটা অনেক উপরে যায় হিসাবে এই মার্কেটটা অনেক উপরে যায়। যদি এই লেভেলটা, এই যে 4 নাম্বার লেভেল, এইটা ব্রেকআউট না করে, তাহলে এর অরিজিনেটিক লেভেল কিন্তু আপনার এই যে 2324 বা 2200 আপনার 95, এটার অরিজিনেটিক, এটা একটা অরিজিন, হ্যাঁ, এটার অরিজিনেটিক লেভেলটা কিন্তু আপনার এই 2286, জিনিসটা বুঝছেন? এবার এটা কি করছে, এটা কিন্তু ট্রেন্ডিং মার্কেট, এবং ট্রেন্ডিং মার্কেটে এটা কিন্তু আপনার আপ ট্রেন্ড তৈরি হয়েছে। আমরা কি করি, আমরা রিভার্সাল এন্ট্রি খুঁজি, ঠিক আছে, আমরা রিভার্সাল এন্ট্রি খুঁজি, কিন্তু আমরা যদি যদি এন্ট্রি খুঁজতাম, তাহলে এইখানে কিন্তু আমরা এই জায়গার থেকেই হিউজ পরিমাণ আমরা কিন্তু কিসে থাকতাম, মানে মনে করেন লাভের দিকে থাকতাম। সেটা কিরকম, আমরা কিন্তু সেল ধরতাম না, আমরা কিন্তু শুধু বাই ধরতাম, ঠিক আছে, সেলটা অ্যাভয়েড করে শুধু বাই ধরতাম। তাহলে দেখেন সেক্ষেত্রে আমার এই যে ট্রেন্ডিং মার্কেট, এই মার্কেটের এইখানে আপনার কিন্তু আপনার বাইরে প্রফিট প্রচুর দিত। এখন বিষয় হচ্ছে কি, দেখেন এখন যে লেভেলটা গেছে বা যে পর্যায়ে একটা গেছে, যেমন এইসব লেভেলে যখন 100-200 পিপ মুভ দেয়, একটা লজিক আছে, লজিকটা আমি আপনাদের একটু বলে দিই, সেটা হলো ওয়াইক আপ থিওরি অনুযায়ী একটা লজিক আছে, ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাকুমুলেশনের থিওরি এই ক্ষেত্রে। তাহলে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যারা ট্রেড করি তারা কিন্তু সবসময়ের জন্য একটা জিনিস চিন্তা করি, সেই জিনিসটা হলো যে যখন একটা টপে যায় বা একটা বটমে যায়, তখন কিন্তু আমরা বাই বা সেল এর কথা চিন্তা করি। হ্যাঁ, বাই বা সেলের কথা চিন্তা করি। যেমন এই মার্কেটটা আপনার ট্রেন্ডিং মার্কেট, এখন যে কোনো সময় এটা কিন্তু হিস্ট্রিক্যাল ভিউ ব্রেক করছে। আপনি যদি হিস্ট্রিক্যাল ভিউ দেখেন, হিস্ট্রিক্যাল ভিউ কিন্তু এইটাই কিন্তু হাইয়েস্ট, এর আগে কিন্তু কোনো হাইয়েস্ট লেভেল নাই, আছে কি দেখেন তো, এর আগে কোনো হাইয়েস্ট লেভেল আছে কিনা। আমি যদি আপনাদের হিসাব দেখাই, আপনার জিনিসটা দেখেন, এটা কিন্তু মাল্টি একটা টাইম ফ্রেম অনুযায়ী আমি একটা জিনিস বের করছি, যে এখানে 20 বছরের যে ইতিহাস, হ্যাঁ 20 বছরের যে ইতিহাস, সেই 20 বছরের ইতিহাস কিন্তু এখানে ব্রেক, এবং এখানে দেখেন 20 বছরের ইতিহাস হিসাবে কিন্তু এইটা কিন্তু আপনার যে গ্রোথটা হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ, এবং এই যে লেভেলটা কিন্তু আগে কখনো হয় নাই, এবং এই লেভেলটা গ্রোথ করছে আপনার কত সাল থেকে, আপনার এই লেভেলটা গ্রোথ করছে আপনার এই 2004 সাল থেকে। তো আপনারা যদি খেয়াল করেন এইখানে, হ্যাঁ, বিগত 10 বছরের ইতিহাসেও এইখানে নাই, এই জায়গাটা আসে নাই, ঠিক আছে।
তাহলে সেই হিসাবে আমাদের কিন্তু এইটা কিন্তু একটা হিউজ পরিমাণ, হ্যাঁ হিউজ পরিমাণ মুভমেন্ট দিছে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো না যে এই মার্কেটে এত বড় একটা ট্রেন্ডিং মার্কেটে আমার বড় একটা বিশাল বড় একটা সেল আসবে। এটা কিন্তু আমরা চিন্তা করা আমাদের ভুল, ঠিক আছে? এটা চিন্তা করা আমাদের ক্ষেত্রে ভুল, কারণ আমরা এটা ভুল করতেছি, ঠিক আছে? এটা বড় সেল আসবে না। সেল যদি বড় সেল আসে তাহলে সেইটা কিভাবে আসবে? সেটা কিন্তু ছোট ছোট আকারে আসবে। যেমন এইটা একবারে কিন্তু ওঠে নাই, ঠিক একভাবে এটা যদি নামে একবারে কিন্তু নামবেও না, ঠিক আছে? একবারে নামবেও না, এটা হলো কথা। এটা নামলে আমি যেটা বললাম যে আমি মান্থলি ভিউ যদি দেখি, মান্থলি ভিউ অনুযায়ী মার্কেটটা আমার এই যে মান্থলি ওপেনিং প্রাইস, এই ওপেনিং প্রাইসের নিচে আসতে হবে কন্টিনিউয়াসলি ভাবে, হ্যাঁ কন্টিনিউয়াসলি ভাবে। তাহলে আমরা এখানে চিন্তা করব যে না মার্কেটটা তাহলে 2200-2100 তে যাইতে পারে, বুঝছেন? এ বাদে কারণ তখন ট্রেন্ডটা একটা আপনার বেয়ারিশ মুডে চলে যাবে, তখন একটা সম্ভাবনা থাকবে। কিন্তু এখন বলতে গেলে সম্ভাবনা নাই। কেন সম্ভাবনা নাই? এইখানে দেখেন, এইখানে যে দুইটা বাধা, এমন হতে পারে এই ক্যান্ডেলের হাইটা হইতে পারে এই পূর্ববর্তী ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে গেছে, 2450 কে ব্রেক করে গেছে। তাহলে নতুন হাই কোনটা আমার বলেন তো? এই মার্কেটে যদি এইটা 2450 কে ব্রেক করে যায় তাহলে এই মার্কেটে নতুন নতুন কে হাই কে? এই মার্কেটে নতুন হাই কোনটা হবে? 2450 হবে দাদা। হ্যাঁ হ্যাঁ নীলা ভাই বলেন। 2450 হাই ব্রেক হলে তো এটার দেখেন 2450 যদি এটা ব্রেক করে ফেলে, সাপোজ এটা যদি 2450 কে ব্রেক করে ফেলে, তাহলে এই মাসটাই কিন্তু এই নতুন হাইটা কিন্তু এই মাসটাই হবে, বুঝছেন? এই মাসটাই কিন্তু নতুন হাই হবে। সেক্ষেত্রে তখন কিন্তু এইগুলোর কিন্তু কোনো হিস্ট্রিক্যাল এই যে ভিউ এইটা কিন্তু তখন কি হয়ে যাবে, এখন বর্তমানে এইগুলো রেজিস্ট্যান্স আছে, তখন কিন্তু আর এইটা রেজিস্ট্যান্স হবে না, ঠিক আছে? এইটা হবে না। এখন এইটা আমরা কিভাবে দেখবো? এইটা কিন্তু আমাদের এই যে বড় টাইম ফ্রেম অনুযায়ী আমরা যে অ্যানালাইসিসটা করলাম, ঠিক আছে, বড় টাইম ফ্রেম যে ধরে যে আমরা অ্যানালাইসিসটা করছি, এইটাকে আপনার মাইনর স্ট্রাকচারে তৈরি করতে হবে। এবং মাইনর স্ট্রাকচারে এখানে তৈরি কিভাবে হবে? মাইনর স্ট্রাকচারে তৈরি হবে কিন্তু ছোট টাইম ফ্রেম অনুযায়ী, ঠিক আছে? ছোট টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু এই মাইনর স্ট্রাকচার তৈরি হবে। যেমন এইটা দেখেন, মজার বিষয় কি দেখেন, মজার জিনিসটা কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু বারবার বলছি 5 নাম্বার কিন্তু আমার কিন্তু 5 নাম্বার এখনো ক্লিয়ার না। আমি কিন্তু এটা বলছি আপনাদের, বলছি না? 5 নাম্বার কিন্তু ক্লিয়ার না। তাহলে 5 নাম্বার যদি আমি 2450 কে ধরি, এখন মাইনর স্ট্রাকচার অনুযায়ী এটা কিসে আছে দেখছেন? এটা কিন্তু এখন বর্তমানে এটা কিন্তু একটা ইম্পালসিভ ওয়েভের মধ্যে আছে ছোট টাইম ফ্রেম অনুযায়ী, ঠিক আছে? যেটার হাই এমনকি এইটাও হইতে পারে, আবার এই 3350 হইতে পারে। তা এই 2433 হইলেও কিন্তু এটা আপনার 5 নাম্বার ওয়েভ তৈরি হবে, ঠিক আছে, মাইনরে। তারপরে কিন্তু এইখান থেকে আপনার যদি কারেকশন দেয় মার্কেটটা কিন্তু এইখান থেকে যাবে। তাহলে ওভারঅল আমি যদি এইটার হিসাব করি, তাহলে এই দেখেন 5 নাম্বার যদি আমার এইটা হয়, দেখেন তো 5 নাম্বার যদি আমার এইটা হয় মেলে কিনা? 5 নাম্বার যদি এইটা হয়, দেখছেন মিলছে? এই দেখেন মিলে কিনা? হিসেব অনুযায়ী কি 40 আসে 5 না? হ্যাঁ হ্যাঁ বলেন। 40 পর্যন্ত আসে, 2440 বা 42। আপনার 2450 হলো লিকুইডিটি, আমার কথা বুঝেন, হ্যাঁ 2450 হলো লিকুইডিটি। তাহলে এখন যে জায়গায় আছে এই জায়গা অনুযায়ী আমার 33 পর্যন্ত একটা লিকুইডিটি আছে। কারণ এই 33-এর এখানে কেন লিকুইডিটি আছে এইটা কেন বললাম? দেখেন 33-এর এখানে আগের একটা হাই ছিল, মান্থের একটা আগের হাই ছিল। আমি যদি 33-এ দিই, 33 কেন ধরতেছি আমি, এটা একটা প্রশ্ন না?
কি রে ডাইনোসর? ও আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখেন, এই যে 3350 2433 কে কেন ধরতেছি, তো 2433 কে ধরতেছি এই এই কারণে, কারণ এটা একটা হাই ছিল, বুঝছেন? 2433-এর এখানে একটা হাই ছিল, তাহলে এই জায়গাটা আমি ধরতে পারি, 30-31 এরকম সামথিং এরকম জায়গায়, হ্যাঁ একটা হাই ছিল, তাই আমি এইটাকে ধরতে পারি। হ্যাঁ, আমার লিকুইডিটি কিন্তু, আমার মেজর লিকুইডিটি কিন্তু 2450-এ, ডে টাইম ফ্রেম অনুযায়ী বা মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী, হ্যাঁ ডে টাইম ফ্রেম অনুযায়ী আমার 2450-এ কিন্তু আমার লিকুইডিটি। আমার কথা বুঝছেন? এখন মার্কেটটা যদি এই 2433 পর্যন্ত যায়, হ্যাঁ মার্কেটটা যদি আমার 2433 পর্যন্ত যায়, তাহলে 2433 পর্যন্ত গেলে তখন কিন্তু আমার এইটা কিন্তু এই জায়গা কিন্তু এইখান থেকে আমার কারেক্টিভ ওয়েভ তৈরি হবে। দেখাই, এখান থেকে তখন আমার কারেক্টিভ ওয়েভ তৈরি হবে। এই যে এটা যদি তৈরি হয়, তাহলে এইখানে কিন্তু আবার এই যে এ বি সি, দেখেন যদি এইটা হয়, আবার আপনার ই অনুযায়ী এইখান থেকে কি আপনার মানে কারেক্টিভ ওয়েভ দিল? আমার যদি পুরো সেল যদি আমি চিন্তা করতে যাই বা পুরো সেলের চিন্তা যদি করতে যাই, আমার কিন্তু এইভাবে চিন্তা করতে হবে, আমার মোমেন্টাম অনুযায়ী চিন্তা করতে হবে। আমি যে হুটহাট করে যে একটা জিনিস বলে দেব, এটা কিন্তু আসলে পসিবল হবে না এই মার্কেটে। এই মার্কেটে কিন্তু এটা পসিবল হবে না যদি আমি এইটা এরকম যদি না চিন্তা করি। ওভারঅল আমি কিন্তু এখানে ধরা খাবো, বুঝছেন? আমি কিন্তু ওভারঅল এই জায়গায় ধরা খাবো, বিষয়টা এইটা, বুঝছেন? এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যালো ভাই। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, আমি হ্যাঁ একটু বলেন। বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো আপনার তো আপনাদের সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে দিদি, যদি জোরে বলতেন। আমি দাঁড়ান, একটু আমি আপনার সাউন্ডটা বাড়াই দিই। হ্যাঁ কথা বলেন না, আপনি। হ্যাঁ ভাই বলতেছি আমি একটু বের হয়ে যাচ্ছি, আজকে ক্লাসে ঢুকতাম না, তারপরও না ঢুকলেও ভালো লাগে না, এই জন্য ঢুকলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বের হয়ে যাচ্ছি। হ্যাঁ আপনি আচ্ছা। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ। প্র্যাকটিস করেন তাহলে। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো পেয়ার সম্বন্ধে বা কোনো জিনিস সম্বন্ধে, তাহলে বলতে পারেন। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আপনাদের কি কারো কোনো প্রশ্ন হ্যাঁ আছে? দাদা, হ্যাঁ হ্যাঁ, দাদা নিলয় ভাই বলেন।
বলছি যে এইখানে তো লাস্ট একটা মিনিট হ্যাঁ এবার বলেন। লাস্ট ডেতে তো আমরা দেখলাম যে ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে ফল করতেছে। এটা কি কন্টিনিউ থাকতে পারে নাকি আবার এই 50 রান করার জন্য যাবে উপরে? আপনার সাউন্ডটা অনেক আস্তে শোনা যাচ্ছে, ঠিক আছে? বলছি লাস্ট ডেতে ডবল টপ ক্রিয়েট করছে তো মার্কেট, ডবল টপ ক্রিয়েট করে তো মার্কেট এইটার কথা বলতেছেন? হ্যাঁ 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 আচ্ছা এরকম হবে, এরকম কথা চিন্তা করতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইখানে বিষয় হচ্ছে এইটা আপনি চিন্তা করতে পারেন এবং সকল ট্রেডাররাই কিন্তু এটা চিন্তা করতেছে। আমি সেই কথাটাই বললাম, আমিও বললাম সম্ভাব্য। হ্যাঁ, সম্ভাব্য জিনিসটা কি, আমরা যদি একটু বড় টাইম ফ্রেম কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখতেছি মার্কেটটা কিন্তু আপ। হ্যাঁ, এখন মার্কেটটা যে মুখে আছে বা যে মোমেন্টাম তৈরি করছে, এখন সেই মোমেন্টাম অনুযায়ী মার্কেটটা, আমি সেটাই বললাম যে 26-এর উপরে যদি না যায়, হ্যাঁ এই মার্কেটটা যদি 26-এর উপরে না যায় তাহলে মার্কেটটা এইখান থেকে পড়তে পারে। এইটারে তখন আপনারা কি করবে? 26 না গেলে 26 যদি না যায় তাহলে হচ্ছে সেলেই কন্টিনিউ করবে তাই তো? হ্যাঁ, যদি 26 মানে মার্কেটটা পড়বে, কিন্তু সেই পড়াটা আমরা কিন্তু একেবারে নিচে এক্সট্রিম লেভেলের কিন্তু চিন্তা করতে পারবো না, ঠিক আছে? এটা এক্সট্রিম লেভেলের চিন্তা করতে পারবো না। সেটা দেখেন, সেটার কিছু ব্যাখ্যা আছে। সেটা হলো আমার এই যে এই জায়গায় হলো আমার সাপোর্ট তৈরি করছে, বর্তমান সাপোর্ট কিন্তু আমার এর নিচে, ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে মার্কেট যদি এইটাকে রেজিস্ট্যান্স হিসাবে চিন্তা করে বা মার্কেটের হাই, এইটার লোয়ার হাই যদি চিন্তা করে, তাহলে মার্কেটটা কিন্তু এইখান থেকেই মার্কেটটা পড়ার কথা, ঠিক আছে? এবং এইটা কিন্তু বর্তমানে মার্কেটটার হাই কিন্তু এইটা, এই যে 25, তাহলে আমি বললাম 26, 26-এর এইটা বললাম 25 বা 26 যদি উপরে না যায়, যেমন মার্কেটটা যদি এইভাবে না যায়, হ্যাঁ ওভারঅল মার্কেটটা যদি আমি দেখাই, ওভারঅল মার্কেটটা যদি এইভাবে না যায়, মনে করেন এরকম যদি হয়, এরকম হয়ে মার্কেটটা যদি এরকম ব্রেক করে, তাহলে কিন্তু এর যে লেভেল বা এর প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, সে ক্যান্ডেলের হাই, সেই ক্যান্ডেলের হাই কিন্তু আপনার 31 বা 32-এর কাছাকাছি বা 33-এর কাছাকাছি। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু টার্গেট ধরবে। তারপরে হ্যাঁ, এইটা যদি ব্রেক করে যায় তাহলে এই মার্কেটের টোটালি টার্গেট কিন্তু সর্বোচ্চটা এই 2450, এটা বলছি। ওকে, এখন কথা হলো এইটা হলো যদি চলে যায়, ওইটা ভেঙে চলে যায়, তাহলে এবার এইটা হলো এর মানে উল্টা ফর্ম বা আবার রিভার্সাল ফর্ম। সেটা কি, আপনার এইটা যদি ব্রেক না করতে পারে, এই উপরে হাইটা যদি ব্রেক না করতে পারে, এইখান থেকে মার্কেট যদি পড়ে, তাহলে কি হবে, মার্কেটটা দেখেন এরকম করে পড়ে যাবে। হ্যাঁ, এবং এইটা পড়তে গেলে আপনার এই যে বর্তমান যে স্ট্রং সাপোর্টটা আছে 2390, এই 2390 নিচে যাইতে হবে, ব্রেক করতে হবে। হ্যাঁ এটা 2390 এখানে আপনার সাপোর্ট কাম রেজিস্ট্যান্স আছে। এই দেখেন, এই যে সাপোর্ট কাম রেজিস্ট্যান্স, দেখছেন? এটা একটা সময় রেজিস্ট্যান্স ছিল, এখন একটা সাপোর্ট। তাহলে এইটারে আমরা সাপোর্ট কাম রেজিস্ট্যান্স বলতে পারি না? এসএনআর হয়ে গেছে, এসএনআর লেভেল হয়ে গেছে এখানে। হ্যাঁ, তাহলে এই লেভেলটা কিন্তু ভাঙতে হবে। এই লেভেলটা না ভাঙলে কিন্তু আমি একেবারে 2300 লেভেল চিন্তা করতে পারতেছি না। আমি যদি সেলের কথা চিন্তা করি, লং সেলের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমার দেখেন এইটা ভাঙতে হবে, এই নিকলাইন তৈরি হয়েছে, এই নিকলাইন ভাঙতে হবে, দেন কিন্তু মার্কেটের আমরা কিন্তু এই যে 2350 এইটা আশা করতে পারবো। বুঝছেন? 2350 যে লেভেল, যেখানে লিকুইডিটি ছিল আগের সপ্তাহে, সেল সাইড লিকুইডিটি ছিল 2350-এ, তো সেই সেল সাইড লিকুইডিটি কিন্তু হান্ট এখনো হয় নাই, ঠিক আছে? হান্ট হয় নাই, এটা কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান আছে। তাই 2350 লেভেল আমরা তখন চিন্তা করতে পারবো যখন আমার কারেন্ট সাপোর্টটা ব্রেক করবে, আমার নিকলাইনের যে লিকুইডিটি আছে, সাপোর্ট আছে, এইটা আমার ব্রেক করবে, দেন আমি কি করতে পারবো, দেন আমি এই যে লিকুইডিটি, এইটা হান্টের কথা চিন্তা করতে পারবো। এছাড়া কিন্তু এই মার্কেটে কিন্তু আমরা চিন্তা করতে পারবো না, এক কথায়। কারণ এই মার্কেটে আমরা সবাই, আপনি আমি যে এখানে মার্কেটে আছি, সবাই কিন্তু সেলের দিকে আছে, ঠিক আছে? ওভারঅল সেলের দিকে আছে। কিন্তু এই সেলের দিকে থাকাটা, আমরা হয়তো বা 100-200 পিপস বা 300 পিপস, 40 পিপ, 50 পিপ করে প্রফিট নিচ্ছি, এটা ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কিন্তু সেই রকম প্রফিট হয় নাই। কেন প্রফিট হয় নাই? মার্কেট তো বাইয়ে, তাহলে আমরা কিন্তু বাই ধরি নাই। হ্যাঁ, এবং এইটা কিন্তু আমাদের একটা দোষ না,
এটা ইও না, এটা একটা সাইকোলজিক্যাল একটা লেভেল তৈরি করে ফেলছে। যেমন আমি আপনাদের দেখাইছি গত 20 বছরের ইতিহাসে এই লেভেলটা কিন্তু যায় নাই, গত 20 বছরের ইতিহাসে, ঠিক না? গত 20 বছরের ইতিহাসে এই লেভেলটা কিন্তু যায় নাই। যখন এখন যেখানে আছে, বুঝছেন, এখন যেখানে আছে সেই লেভেলটা কিন্তু এখন পর্যন্ত যায় নাই। তাহলে যদি না যায়, তাহলে এইখানে কোন ট্রেডার আছে যে টপের থেকে সেল ধরবে না বা বটম থেকে আপনার বাই ধরবে না? ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম ট্রেডাররা রিভার্সাল ট্রেড পছন্দ করি। আর রিভার্সাল ট্রেড পছন্দ করলে ভাই বিষয়টা হচ্ছে আপনার ট্রেন্ডের বিপরীতে যখন আমাদের মোমেন্টাম তৈরি হয় তখন আমরা ওই সেলটা আমরা নিয়ে থাকি। কিন্তু ট্রেন্ডের পক্ষে যদি ট্রেড নিতে যাই তাহলে কিন্তু এই মার্কেটে আমি পার্সোনালি এই মার্কেটে কোনো সেলের চিন্তা করব না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমার সেলের মোমেন্টাম তৈরি না হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত সেলের মোমেন্টাম তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এইখানে কিন্তু কোনো ধরনের সেলের চিন্তা করব না, আমি এখানে বাইরের চিন্তা করব। যত নিচের থেকে পাবো বাই দিব। স্কাল্পিং করলে সেল দিতেই হবে, কারণ তখন রিভার্সাল এন্ট্রি আপনি তখন পাবেন। আপনি যখন স্কাল্পিং করবেন তখন রিভার্সাল এন্ট্রি পাবেন, এবং রিভার্সাল এন্ট্রির সাথে আপনি ট্রেন্ডের এন্ট্রিও পাবেন। যেমন মার্কেটটা যদি এইখান থেকে পড়ে যায়, আমি আপনাদের দেখাই, এইখান থেকে যদি মার্কেটটা পড়ে তাহলে এই যে লেভেল এইটা যদি ব্রেক না করে তাহলে মার্কেটটা কি এইখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা নাই? কি মনে হয়, এই জায়গা থেকে কি উঠে যাওয়ার সম্ভাবনা নাই? এই যে এই লেভেলটা পর্যন্ত যদি এসে মার্কেটটা যদি পুল ব্যাক করে তাহলে এইখান থেকে কি ওঠার সম্ভাবনা নাই? আছে কিন্তু। তাহলে আপনি কিন্তু ট্রেন্ডের পক্ষেও ট্রেড করতে পারলেন, ট্রেডের বিপক্ষেও ট্রেড করতে পারলেন। যখন আপনার মোমেন্টাম তৈরি হলো আপনি ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করা শুরু করলেন। এবার যখন আপনার ট্রেন্ডের পক্ষের যখন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এসে এইখান থেকে মোমেন্টাম তৈরি করলো তখন কিন্তু আপনি আবার ট্রেন্ডের পক্ষে ট্রেড করা শুরু করলেন। হ্যাঁ, স্কাল্পিং এ করার কথাটা ভিন্ন। হ্যাঁ, স্কাল্পিং এ আপনার সবকিছু সম্ভব, কিন্তু আমি স্কাল্পিং এর কথা বলতেছি না, আমি বলতেছি লং ফরম্যাট এবং শর্ট ফরম্যাটে আপনি যদি চিন্তা করেন তাহলে এইখানে লং ফরম্যাটে কিন্তু চিন্তা যদি করেন, লং ফরম্যাটে সেলের চিন্তা করলে কিন্তু আমার এই লেভেলটা ব্রেক করতে হবে, 390 এর লেভেলটা কিন্তু ব্রেক করতে হবে। এটা ব্রেক না করলে কিন্তু আমি কোনো ধরনের সেল পাবো না। পাবো কি মানে বলেন? এখানে 390 যদি ব্রেক না করে এই লেভেল থেকে আপনি কি সেল ধরবেন? কারণ এই লেভেলটা এখন টপের লেভেল। হ্যাঁ, এবং হিস্টোরিক্যাল ব্রেক, এই মার্কেট যে কোথায় যাবে আমি আপনি কেউ বলতে পারি না। এটা যদি 2333 বা 34 যদি ব্রেক করে যায়, এই মার্কেট যদি 2450 ব্রেক করবে না, এর গ্যারান্টি কিন্তু কেউ নিতে পারবে না। ঠিক আছে, এই মার্কেট যে 2450 এর দিকে যাবে না এর গ্যারান্টি কিন্তু কেউ নেবে না যদি এই স্টেজ গুলো ব্রেক করে। হ্যাঁ, স্টেজ গুলো ব্রেক করলে 2450 এর দিকে যাবে, এবং মার্কেটের টার্গেটটাই কিন্তু 2450 এর দিকে। আমি যদি খেয়াল করি, হ্যাঁ, মার্কেটের যে টার্গেট এই টার্গেটটাই কিন্তু 2450 এর দিকে, কারণ এখন কিন্তু টপ প্রাইসের মধ্যে আছে। তাহলে আমাদের কিন্তু চিন্তা করতে হবে, আমি একটা ট্রেড করার আগে আমি কিন্তু একটা চিন্তা করতে হবে আমি বিপরীতমুখী কি হতে পারে। এটা কিন্তু উপরের দিকেও যাইতে পারে, বুঝছেন? এমনকি এই মাসটা হইতে পারে আপনার সর্বোচ্চ হাই হইতে পারে। কি আমি তো বলতে পারবো না যে এটা হবে কি হবে না, ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করতে পারি এই মাসটা হইতে পারে বা সামনের মাসটা হইতে পারে। কারণ কি, আপনি মাসের ক্যান্ডেল দেখেন, মাসের ক্যান্ডেল অনুযায়ী এটা কিন্তু একটা ডোজি ছিল, তাই না? সেই ডোজির থেকে কিন্তু বুলিশ মুভ করেছে, স্ট্রং বুলিশ মুভ হয়েছে। এর পরের মাসে বা এই মাসে যে এইটা আপনার এই উপরের দিকে যাবে না, এর গ্যারান্টি কেউ নিবে বলেন? এর গ্যারান্টি কেউ নিবে কিনা সেটা আমারে বলেন। এটা কি কেউ নেবে যে এটা এর উপরে যাবে না? এরকম যে করবে না এর কোনো গ্যারান্টি আছে? নাই। হ্যালো, আপনারা একটু কথা বলেন, কথা বললে ভাই অনেক কিছু শেয়ার কেয়ার করা যায়। আর যদি কথা না বলেন তাহলে তো ভাই একমুখী হয়ে যায়। একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে, তাই না? আপনারা যদি কথা বলেন বা কিছু করেন, আপনার প্রবলেম বলেন, তাহলে কিন্তু দেখানো হয়ে যায়। আর যদি আমি মনে করেন আমি নিজের মতো করে করি তাহলে একটা পেয়ার গেলাম, পেয়ার দেখায় চলে গেলাম, আপনারা কিছু বুঝতেও পারলেন না, করলেন না, আমাদের এই লাইভের কিন্তু কোনো মানে হইলো না ওভারঅল।
হ্যাঁ, আমাদের কিন্তু লাইভের মানেটাই হলো, আমরা লাইভ করার মানেটা হলো আপনারা যাতে কিছু শেখেন, আপনারা কিছু বোঝেন, এই কারণে। ঠিক আছে, এমন যে আমি অনেক ভালো পারি, অনেক যে পণ্ডিত এরকম টাইপের কিছু না। ঠিক আছে, আমার কাছ থেকে শিখতে হবে এমন না, জাস্ট আমরা মার্কেটে একটা ডিসকাশন করতেছি সবাই বোঝার জন্য, যাতে আমরা ভালোভাবে ট্রেড করতে পারি। ঠিক আছে, আমার কথা কেউ রাগ করেন না, আমি জাস্ট আপনাদের বুঝালাম যে মনে করেন প্রতিটা জিনিসে, প্রতিটা সেক্টরে কোঅপারেট করবেন। হ্যাঁ, বুঝলেন কি না বুঝলেন, হ্যাঁ এইগুলো জানাবেন, তাহলে সুবিধা হবে, সেটা আপনারও সুবিধা হবে, যে আপনাকে বলবে তারও সুবিধা হবে। এখন আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? আমি যেগুলো বললাম আপনাদের, এই নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? না দাদা। আচ্ছা, কোনো পেয়ার সম্বন্ধে জানতে চান কেউ? এখানে যে কেউ আপনারা বলতে পারেন কোনো পেয়ার সম্বন্ধে জানতে চান কিনা। গোল্ড নিয়ে তো আমরা কথা বললামই, এবং এটা মোমেন্টাম না তৈরি হইলে আমরা এখানে বাইসেল কোনটাই করতে পারবো না। ঠিক আছে, আমাদের এখানে অবজারভেশন টাইম, এখানে সেলও আসবে, সেল আসবে, আমি সেটা বললাম। যদি আমার মোমেন্টামটা যদি সেলের দিকে থাকে, অবশ্যই আমি ছোট টাইম ফ্রেম অনুযায়ী আমরা সেল ঢুকে যাব, আমি নিজেও সেলের পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু এখন বিষয় হচ্ছে আমার ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করা যাবে না। হ্যাঁ, সেলের পক্ষে থাকলে কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমি লং সেল কিরকম 500 পিপ, 200 পিপ, 600 পিপ এইগুলো আমরা করতে পারি, কিন্তু আমরা 1000 পিপ বা 2200 পিপ এরকম কিন্তু আমরা চিন্তা করতে পারবো না। হ্যাঁ, কারণ সেই লং সেল চিন্তা করলে কিন্তু এই মার্কেটে লং সেল নাই। ঠিক আছে, আমার ছোট ছোট সেল আসবে, 200 পিপ, 300 পিপ, 400 পিপের সেল আসবে, কিন্তু এর বেশি সেল যদি আসে, হ্যাঁ, তাহলে কিন্তু মোমেন্টাম তৈরি করে আপনার আসতে হবে। এবং আমার যে উপরের যে রেজিস্ট্যান্স, উপরের যে ওয়েভ গুলো, এগুলো টোটালি আপনার যখন সেল সাইড মুভ করবে, তখন কিন্তু আপনি ওইভাবে চিন্তা করতে পারবেন না 2200, 2300, 2400 পিপস আমি এখান থেকে নিতে পারবো। আমার কথা বুঝছেন না? কিন্তু লস করবেন, সত্যি কথা, গত সপ্তাহে কিন্তু অনেকে লস করছে, বুঝছেন? দাদা আমার 3টা ট্রেড হোল্ড করা রয়েছে 3 হ্যাঁ, দিন ধরে। আমার 3টা ট্রেড হোল্ড করা রয়েছে 3 দিন ধরে। 78 এন্ট্রি রয়েছে, 78, 88। 78 থেকে হোল্ড করছেন? হ্যাঁ, আপনার এফপিএম অ্যাকাউন্টে হোল্ড করছেন নাকি পার্সোনাল অ্যাকাউন্টে হোল্ড করছেন? এফপিএম। এফপিএম হতে? হ্যাঁ। ও আচ্ছা, এসএল লাগাই রাখেন। হ্যাঁ, যে এখানে ট্রেড করেন না কেন, এসএলটা লাগাই রাখেন, এই আর কি। 2460 দেয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2460 দেয়া রয়েছে। ও না, আমি বলবো এসএল সাইডে দিয়ে কাজ করাই বেটার। যেমন আমি একটা ভুল করছিলাম, আমার সেই ভুলের জন্য আমি খেসারতও দিছি, আমার এখন 4% হয়ে যাওয়ার কথা, সেখানে আমি আমার ভুলের কারণে এখন আমি 1%-এর মতো প্রফিট নিয়ে বসে রয়েছি। মনে করেন আমার, আমি বলছিলাম না আমার 3%, 2% প্রফিট হওয়ার পরে আমি লস করছিলাম 3%, ওটা কিন্তু আমি কিন্তু ওইটা রিকভারি দিছি, ওইটা কিন্তু রিকভারি দিয়ে আমার $68 প্রফিটে আছি এখন। এখন বিষয় হচ্ছে এইটা হবে ট্রেডিং লাইফে, এটা হবে। এখন বিষয় হচ্ছে এসএল যদি থাকে, একটা সুবিধা কি, এসএল থাকার একটা সুবিধা আছে, আমি এসএল থাকার সুবিধাটা আপনাদের বলি। মনে করেন আপনারা বড় জোর $10 লস করলেন, সেই $10 কিন্তু এখন লস করলেন, $10 সাইডে দিয়ে এখন লস করলেন, কিন্তু পরবর্তীতে ওই $10 বরকতে আপনি কিন্তু আরো বেশি ইনকাম করতে পারবেন। সেটা কিরকম, আপনি এখন $10 রিস্ক সাইড দিচ্ছেন, $10 সাইড দিচ্ছেন, তাহলে এখন আপনার লস গেল কত, $10, কিন্তু সেই মার্কেট উঠে গেল আরো 500 পিপ বা 300 পিপ বা 200 পিপই ধরি, তাহলে আপনার সেই লসটা বাড়তো না? আপনার লসটা কিন্তু বাড়তো। ঠিক আছে, আপনি চিন্তা করলেন না আমি ধরে রাখলাম, তাহলে আমার $10 থেকে $20 লস হইলো সর্বমোট। এখন ওইখান থেকে যখন নামবে আমি ফিরতে এন্ট্রি দিলাম, আমি ওই লসটাও কভার দিলাম, এই লসটাও আমার কভার হয়ে গেল। মোটামুটি আমি তো ভাই প্রফিটে, আমার তো $1 লস গেল না, আমি প্রফিটেই থাকলাম। তাহলে এইখানে দেখেন, এইখানে যখন আমি প্রফিটে থাকলাম, আপনি যখন এই চিন্তাটা করলেন, যদি মনে করেন ওই মার্কেটটা 500 পিপ চলে যায়, আপনি যদি প্রফের অ্যাকাউন্ট সামলান, তাহলে প্রফের অ্যাকাউন্টে আপনার কি হয়ে যাবে, আপনার কিন্তু ডিডি খেয়ে যাবে। এই হিসাব করতে চাই কিন্তু ডিডি খাবে। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে হিউজ ব্যালেন্স থাকলে সে কথা আলাদা, সেটা আপনার নিজের উপর চিন্তা। আপনি যদি সাইকোলজিক্যাল প্রেশার আপনি যদি রেখে যদি আপনি কাজ করতে পারেন, সেটাতে আমি কাউকে মানা করব না, কারণ এটা ভাই নিজের নিজের বিজনেস। কিন্তু আপনি যখন প্রপে যাবেন, প্রপে কিন্তু একটা নির্দিষ্ট রুলস থাকে। হ্যাঁ, ওর বাইরে কিন্তু ট্রেড করতে পারবেন না, সর্বোচ্চ আপনি 500 পিপ একদিনে
আবার মনে করেন $500 একদিনে, হ্যাঁ, আবার যদি 10K হিসাব করি $500 একদিনে, মাসিক আপনার মাসে আপনি $1000 সর্বোচ্চ লস করতে পারবেন। তাহলে ওভারঅল আপনি যদি ওইটা যদি লস করতে যান, হ্যাঁ, ওইটা যদি লস করতে চান ওই নিয়মে, আপনার কিন্তু ডিডি বা ড্রডাউন বাড়বে, বুঝছেন? আর ড্রডাউন বাড়লে কিন্তু সেইটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য একটা বিশাল ক্ষতির কারণ হয়ে যাবে, বুঝছেন? আপনার অ্যাকাউন্টের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে যাবে, যেটা কিন্তু আসলে সমস্যা। কারণ আপনার অ্যাকাউন্ট যদি একবার ডিসকোয়ালিফাই হয়, আপনার আবার অ্যাকাউন্ট কিনতে হবে। তাহলে প্রফে যারা ট্রেড করে তাদের কিন্তু এইটা মেনটেন করে ট্রেড করতে হয়, হুটহাট কিন্তু ট্রেড করা যায় না, ঠিক আছে? হুটহাট ট্রেড করা যায় না, এসএলটিপি মাস্ট বি লাগাতে হয়। আর এসএলটিপি যদি মাস্ট বি নাও লাগান, আপনার মানি ম্যানেজমেন্ট সর্বনিম্ন ধরতে হয়, ঠিক আছে? ওর একটা সিস্টেম আছে, মানি ম্যানেজমেন্ট সর্বোচ্চ নিয়ে মানে সর্বনিম্ন নিয়ে তারপরে আবার সেইটার থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ লস আপনার ক্যারি করে, মনে করেন 1% বা 2% আপনার ব্যালেন্সের লস ক্যারি করে, তারপরে যদি না কুলায় তখন আপনার সাইডে দিতেই হবে, হ্যাঁ। এটা হলো প্রফের সিস্টেম, এইভাবে প্রফে আগাতে হয়। আর পার্সোনাল অ্যাকাউন্টে আপনার হিউজ ব্যালেন্স আছে, মনে করেন 10,000 15,000 ব্যালেন্স আছে, আপনি তখন কি করলেন? আপনি কিন্তু তখন দেখা গেল আপনি হেজিং করে রাখলেন, হ্যাঁ, ওইটার আবার সিস্টেম আছে অনেকগুলো। আপনি যদি মনে করেন আপনি হিউজ লসে আছেন, আপনি কাটতে যাচ্ছেন না, আপনি স্টপ লসও দিতে যাচ্ছেন না, আপনি হেজ করে রেখে পরবর্তীতে হেজ সাইডে দিয়ে আপনার কিন্তু ট্রেড করতে হবে, হ্যাঁ। এটা একটা জটিল প্রক্রিয়া, আমি অনেক জীবনে অনেক করছি, বুঝছেন? তা এইটা হলো যখন ব্যালেন্স অত্যাধিক থাকে তখন আপনি এইটা করতে পারেন, কিন্তু যখন ব্যালেন্স নাই তখন কিন্তু, ব্যালেন্স অল্প, তখন কিন্তু এই জিনিসগুলো খুব মারাত্মক হয়ে যায় এবং এই জিনিসগুলোর জন্য আপনি কিন্তু হিউজ পরিমাণ লস করেন, ঠিক আছে? আমি স্ট্যান্ডার্ডে কখনো হেজ করে টিকে থাকতে পারিনি, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে কখন হেজ করে টিকে থাকতে পারিনি, কিন্তু সেন্টে আমি কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করছি সেন্টে। কিন্তু স্ট্যান্ডার্ডে আমার কিন্তু ব্যালেন্স অনেক সময় কিন্তু নষ্ট হয়েছে। প্রথম আমি যখন হেজ ফর্মুলা ইউজ করছি তখন কিন্তু ওইটা অনেক নষ্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন আমি সেন্টে কাজ করছি তখন আমার হিউজ ব্যালেন্স ওইখানে কাজ হয়েছে, কিন্তু যখন স্ট্যান্ডার্ডে গেছি তখন কিন্তু হয় নাই, কারণ আমার ব্যালেন্স কম। স্ট্যান্ডার্ডে আমার ব্যালেন্স কম, স্ট্যান্ডার্ডে ব্যালেন্স কম হলে ছোট ব্যালেন্স দিয়ে তো আপনি হেজ করতে পারবেন না, কারণ হেজ সিস্টেমটা করছে ব্যাংক প্রোডাক্টদের জন্য। ব্যাংক বা ব্রোকার যে যারা ট্রেডারদের বিপক্ষে ট্রেড করে এদের জন্য হেজ সিস্টেম করছে, ঠিক আছে? হেজ সিস্টেম কিন্তু রিটেলারদের জন্য না, ঠিক আছে? এখন আপনার যদি মনে করেন, হ্যাঁ, আপনি যদি একটা বড় লট মারছেন উল্টাপাল্টা ভাবে বা আপনার অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, তখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স রক্ষা করার জন্য আপনি হেজ করে আপনি ওই অ্যাকাউন্ট সুরক্ষা করতে পারেন, এই আর কি। যাক, হেজের কথা বলবো না, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তারেক ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, পেয়ার সম্বন্ধে জানতে বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যালো দাদা। হ্যাঁ, প্রসেনজিৎ দা বলেন, কেমন আছেন? হ্যাঁ দাদা, এই তো দাদা ভালো। দাদা আপনি কেমন আছেন দাদা? এই তো ভালো, আমার মাঝে জ্বর হয়েছিল, বুঝছেন, এই জন্য গ্রুপে সময় দিতে পারিনি একদিন। ওই আগের দিন এটা ওই বলতেছিল। হ্যাঁ, বলেন। এখন দাদা, হ্যাঁ, আবহাওয়া চেঞ্জ না, ঠান্ডা গরম হচ্ছে, এই জন্য মানে সর্দি জ্বর এগুলা বেশি হচ্ছে। ওই বৃষ্টিতে ভিজছিলাম, এই জন্য আরো বেশি সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাদা, একটু জানার ছিল দাদা। হ্যাঁ, বলেন। দাদা, যে প্রফ ফান্ডে কি সর্বোচ্চ একদিনে লস মানে 500 পিপস? না, 500 পিপস না। আপনি কি অফার নিছেন এখনো? আপনার একটা অফার কিন্তু এখন আছে, আমি আপনাকে দেখাই, আমার প্রফ ফান্ডে আপনাকে দেখাই। হ্যাঁ, আচ্ছা প্রফ ফান্ডের জিনিসটা হলো কি, এটা আপনাকে একটা অ্যাকাউন্ট ওরা দিবে, তাহলে অ্যাকাউন্টটা দেওয়ার আগে আপনাকে 2টা স্টেপ পাস করাতে হবে, এবং এই 2টা স্টেপে ওরা আপনাকে যাচাই করবে যে আপনি কতটা লায়েবল। হ্যাঁ, সেটা কিরকম? আপনি কি একদিনে আপনার অ্যাকাউন্টটা শেষ করবেন?
মনে করেন আপনি তিলে তিলে আপনি অ্যাকাউন্টটা গ্রোথ করবেন, এটা কিন্তু ওরা দেখে, ঠিক আছে, ওভারঅল এই জিনিসটা দেখে। এখন এইটার জন্য আপনাকে কিছু পরীক্ষা করতে হয়। কিরকম পরীক্ষা? আপনার অ্যাকাউন্টে, ওদের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা ওরা ফান্ডেড অ্যাকাউন্ট আপনাকে দিবে, সেই অ্যাকাউন্টটার 10% লস 10%? হ্যাঁ 10% লস ম্যাক্সিমাম করে দেয়, এবং সেটা কিন্তু একদিনে আপনি 10% নিতে পারবেন এমনটা না। সেই 10%-ও আপনার আবার ভাগ করে দেয়। 10%-এর অর্ধেক, মানে একদিনে সর্বোচ্চ আপনি 5% রিস্ক আপনি নিলে ভাগ, 5%-এর নিচে আপনার নিতে হবে, ঠিক আছে। 5% লস যদি আপনি ক্যারি করেন তাহলেও আপনি বাদ। হ্যাঁ, আপনার 5%-এর নিচে নিতে হবে, এবং আজকে 1%, কালকে 2%, পরশুদিন 3%, এইভাবে আপনি 10% লস করলে আপনি আউট। ও মানে সর্বোচ্চ 10%, মানে এক মাসে আর কি, এটা এরকম? হ্যাঁ হ্যাঁ, এক মাসে না, কোনো টাইম লিমিট নাই। টাইম আগে লিমিট ছিল, নেই? এখন টাইম লিমিট থাকে না। আপনার ও কোনো মানে মাস চুক্তি নাই, আপনি মানে যেদিনে আপনি উইন করেন সমস্যা নাই। মানে সর্বোচ্চ 10% লস নেওয়া যাবে আর কি, মানে যতদিন আমি ট্রেড সর্বোচ্চ করবো মানে বা আপনি মনে করেন আপনার ব্যালেন্স, আপনি 10K যদি ইউজ করেন, হ্যাঁ 10,000, তাহলে 10K। আপনার ব্যালেন্স হবে সর্বোচ্চ আপনার $1,000। আপনি মনে রাখবেন, আপনার ব্যালেন্স আছে 10,000 না, আপনার $1,000 ব্যালেন্স আছে, কারণ আপনি যেটা লস করতে পারবেন ওইটাই আপনার ব্যালেন্স। আমার কথা বুঝতে পারছেন? জি দাদা, জি। আপনি যেটা লস করতে পারবেন ওইটাই আপনার ব্যালেন্স, আর যেটা লস করতে পারবেন না সেটা কিন্তু আপনার ব্যালেন্স না, কারণ আপনি কিন্তু 10,000 ব্যালেন্স নষ্ট করতে পারতেছেন না। আপনি আমার মনে হয় নেটের ঝামেলা, বুঝছেন, জি দাদা। জন্য ঝামেলা করতেছে। আমি এই এফটিএমও থেকে নিচ্ছি, বুঝছেন, এদের একটা অফার চলতেছে, $105 সর্বোচ্চ গেলে আপনি 10K অ্যাকাউন্ট নিতে পারবেন। তাই আচ্ছা দাদা, এই যে হ্যাঁ দাদা, হ্যাঁ মানে বলেন। উইথড্রল প্রসেসিংটা কেমন, মানে মানে মাসে কয়বার দেওয়া যাবে বা কেমন কি? ওইটা হলো আপনি যখন পাস করবেন, হ্যাঁ আপনি হ্যাঁ যখন দাদা। পাস করবেন, পাস করে যাওয়ার পরে আপনি মনে হয় মাসে 2বার উইথড্র করতে পারেন। হ্যাঁ 2বার উইথড্র করতে পারবেন। ও, মাসে 2বার? মাসে 2বার আপনি মনে হয় উইথড্র করতে পারবেন। আচ্ছা দাদা, আরেকটু মনে হয় ওইটা মনে হয় কি, মানে 80% আর 20%, মানে আমি যেটা প্রফিট করবো প্রফিটের 85%। 20%। আপনি কোনটা করছেন? এখনো তো করি নাই, মানে এটা করবো তো, যে 10K ইয়াটা করবো আর কি। তাহলে আপনি এফটিএমও নিয়েন, বুঝছেন, হ্যাঁ সবচেয়ে ভালো হ্যাঁ হয় এফটিএমও নিবেন। এফটিএমও হ্যাঁ, এখন $110 দিচ্ছে, সরি $105 দিচ্ছে। আপনি জি কিন্তু দাদা। অন্য কোম্পানির কিন্তু আপনার MT4 MT5 এর কিন্তু কোনো লাইসেন্স নাই, এই জন্য ওই কোম্পানিগুলো আউট হয়ে গেছে। ওদের হ্যাঁ হ্যাঁ ওইখানে যারা ডিপোজিট করছে বা ওই মনে করেন টাকা ফি দিছে, তারা কিন্তু জি লস খাইছে। কিন্তু এফটিএমও ফাইবার্স এইগুলোতে আপনার ওই সমস্যা নাই, ওদের মানে MT5 MT4 এর লাইসেন্স হ্যাঁ, আছে। জি দাদা। এখন 5% ইয়ার্সে হয়েছে কি, 5% ইয়ার্স হলো ইসরায়েলি কোম্পানি, এই জন্য অনেক হুম। মুসলিম ভাই আছে যারা ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ করতে চায় না, এই জন্য ওইখানে করে না। কিন্তু এফটিএমও কিন্তু ইসরায়েলি না, এটা আলাদা কোম্পানি। আর এদের দুইটা, এই 5% ইয়ার্স এবং এই আপনার এফটিএমও, দুইটাতেই কিন্তু আপনার ইয়ে আছে, MT4 MT5 এর লাইসেন্স আছে। হ্যাঁ, জি দাদা, মানে দেখছি তো যে ট্রেড করা যাবে MT4 বা MT5, যে কোনো টার্মিনাল থেকে ট্রেডিং করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং লাইসেন্স আছে, মোট কথা লাইসেন্স আছে, অন্যগুলো লাইসেন্স ছিল না। জি দাদা। অন্য কোম্পানিগুলোর বুঝছেন লাইসেন্স ছিল না। আর দাদা, এটা প্রফিটের রেশিওটা কেমন, মানে 80 আর 20, মানে ওরা কোম্পানি 20% মানে প্রফিট নিবে, মানে এরকম ব্যাপারটা নাকি দাদা? আপনার 85% প্রফিট দেবে, 85%? আপনাকে 85% প্রফিট দিবে, এবং 15% ওরা নিবে। আচ্ছা, মানে আমি দেখছি তো এর আগে দেখাচ্ছিল যে 80 আর 20 আর কি, এরকম। না, 80 আর 20 অন্য ফান্ড গুলোতে, বুঝছেন। ও, ঠিক আছে দাদা, বুঝতে পারছি দাদা, মানে ইয়া করে নি তো, মানে এই জন্য শুনি, জানেনি আমার এই আবার। নেটের সমস্যার কারণে ভাই দেখাইতে পারলাম না, বুঝছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই দাদা, এটা ইয়া নিবো আমি, 10K ইয়াটা নিবো আজকে বা কালকের মধ্যে, আমি এই ইয়াটা নিয়ে নিবো। হ্যাঁ নিয়ে নেন, নিলে খারাপ না, কারণ এই অফারটা সবসময় পাবেন না। হ্যাঁ জি দাদা, হ্যাঁ এই অফারটা সবসময় পাবেন না, কারণ ওরা এমনি নিতে গেলে আপনার প্রায় কত লাগবে, প্রায় আপনার 25,000 26,000 টাকা লাগিয়ে যাবে, আর এখন হ্যাঁ নিলে 12-13,000 টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ দাদা। আর দাদা, মানে যদি যে কি হ্যাঁ হ্যাঁ দাদা, বলেন। আর যদি মানে এফটির মধ্যে অ্যাকাউন্ট, মানে যেটা নিবো আর কি, এটা তো দাদা ডলার বা ইউএসডি যেগুলা কারেন্সি পেয়ার সবগুলো তো ট্রেড করা যাবে না দাদা? সব সব
ওইখানে যা যা আছে এখানে সমস্যা হলো লিভারেজ কমাই দিবে। হ্যাঁ, হ্যাঁ আপনি দাদা, যখন সুইং ট্রেড করবেন এখানে দুইটা হ্যাঁ ফান্ড আছে, একটা হলো সুইং ফান্ড, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর একটা হ্যাঁ হলো সাধারণ এফটিএমও। সাধারণ এফটিএমওর লিভারেজ থাকবে 1:100, হ্যাঁ আর সুইং ফান্ডের আপনার লিভারেজ থাকবে 1:30, যেখানে হ্যাঁ। গোল্ডে আপনি সর্বোচ্চ ট্রেড করতে পারবেন 35 সেন্টে। ঠিক আছে, ও, সর্বোচ্চ 35 সেন্টে। হ্যাঁ সর্বোচ্চ 35 সেন্টে। এখন বিষয় হচ্ছে ওরা 30 লিভারেজ কেন দিচ্ছে? 30 লিভারেজ যেটাই দেবে, যে অ্যাকাউন্টে 30 লিভারেজ দেবে, সেটা সারা দুনিয়ার সকল জিনিস আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা গেমলিং ছাড়া সবকিছু আপনি ইউজ করতে পারবেন। যেমন মনে করেন আপনি নিউজ ট্রেড অ্যালাউ, তারপরে আপনার মার্টিঙ্গেল হেস, তারপরে হুম, আপনার আরবিট্রেজ, সব আপনার অ্যালাউ, সব অ্যালাউ। হ্যাঁ, শুধু আপনার গেমলিংটা নাই। যেমন মনে করেন আপনার দুইটা এফটিএমও অ্যাকাউন্ট আছে, একটাতে হ্যাঁ আপনি বাই দিচ্ছেন, হ্যাঁ আরটাতে আপনি সেল দিচ্ছেন, এইটা আপনি করতে পারবেন না। এইটা করলে আপনি তখন মাল্টি হেজের মধ্যে পড়বেন, এবং এইটা করলে আপনি তখন ব্যান খাবেন। ঠিক আছে, আপনার ও, দুইটা অ্যাকাউন্টে ব্যান খাবেন। ও, আচ্ছা আচ্ছা কথা আচ্ছা দাদা, বলছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি দাদা। আপনার দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্টে একটা বাই মারলেন ইউএসডি আর একটা মারলেন সেল, এরকম করা যাবে না। আচ্ছা। বুঝছেন? আর দাদা এই যে সর্বোচ্চ 35 সেন্ট, এটা কি দাদা একটা এন্ট্রিতে মনে করেন একটা আমি নিলাম 20 নিলাম, না একটা না না, 15 নিলাম? গোল্ডের কথা কইছি। গোল্ডের কথা 35 সেন্ট মানে কি? লিভারেজ 30 না? হ্যাঁ লিভারেজ দাদা, 30 হলে আপনার গোল্ডে সর্বোচ্চ 35 সেন্টে ট্রেড করতে পারবে। এরপরে আর 40 সেন্ট 50 সেন্ট এরকম এরকম কি ফেলানো যাবে না, এন্ট্রি ফেলানো যাবে না। মানে দাদা আমি বলতে চাচ্ছি যে দুইটা টোটাল মিলে কি 35 সেন্ট, না একটা এন্ট্রি 35 সেন্ট বসা যাবে এরকম? সর্বমোট আপনার দুইটা তিনটা চারটা যাই হোক না কেন, আপনি সর্বমোট গোল্ডে, জি মনে দাদা। করেন গোল্ডে 7টা মারলেন আপনি, 0.5 এ 7টা মারছেন, হ্যাঁ 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 7টা মারছেন, এইভাবে হইলো কত? 35 সেন্ট। আপনি 35। অষ্টমবার আর মারতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা বুঝছি মানে টোটাল মিলে 35-এর বেশি যাওয়া যাবে না আর কি, 35 সেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দাদা, অনেক একটা হয়ে গেল তো, জানার ছিল। আচ্ছা, আপনাদের যদি কারো কিছু বলার থাকে বা জানার থাকে বলেন। কারো যদি কিছু বলা থাকে বলতে পারেন। দুচর ভাই কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনার সাথে অনেকদিন পরে কথা হইলো, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার তো ফাইনাল পরীক্ষা সামনে, আমি এই যে তাই ইন্টার্নি নাকি? থেকে আসলাম মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক এর আছে, জন্য মানে ভালো করে সময় পরীক্ষা দিতে দেন ভাই। পারতেছি। জি জি, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আপনি ভালোভাবে পরীক্ষা দেন। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় আছে, হ্যাঁ হ্যাঁ অনেক দিন আছে, আপনি কি করতে পারবেন, সমস্যা নেই। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ